প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের লেকচার 2 আলোচনা হচ্ছে লেকচার 2। তো আমরা প্রথমেই দেখি যে একটি আদর্শ কোষ কি কি অংশ নিয়ে গঠিত। এখানে খেয়াল করো যে একটি আদর্শ কোষ 5টি অংশ নিয়ে গঠিত: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষস্থ জড়বস্তু। এখন এই যে এই 5টি উপাদানকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জড় উপাদান আর একটি হচ্ছে জীব উপাদান। জড় উপাদান জড়বস্তু আর জীব উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। জীব উপাদান বা সজীব উপাদান হলো প্রোটোপ্লাজম। এখন জড় উপাদানের মধ্যে কি কি রয়েছে, এখানে তোমরা ছক দেখতে পাচ্ছ। ছকের মধ্যে দেখো, জড় উপাদানের মধ্যে কোষ প্রাচীর, কোষস্থ, নির্জীব বস্তু। কোষ প্রাচীর, কোষস্থ, নির্জীব বস্তু। আচ্ছা, কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আবার 3 ধরনের পদার্থ রয়েছে: সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ, বর্জ্য পদার্থ। তো সঞ্চিত পদার্থ কি কি দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ, অর্থাৎ কোষ এগুলোকে সঞ্চয় করে রাখে। মিশ্রিত পদার্থ অর্থাৎ প্রয়োজনে, কোষের যখন প্রয়োজন তখন এই পদার্থগুলো সে নিঃসরণ করে বা ক্ষরণ করে। সেই পদার্থগুলো হচ্ছে পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি। এরপরে রয়েছে কোষের বর্জ্য পদার্থ: রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। এগুলো হচ্ছে কোষের মধ্যে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো কোষের বিভিন্ন বিপাকীয় কাজের ফলে উৎপন্ন হয়, আর এগুলোর কোনোটা কোষের জন্য প্রয়োজনীয় এবং কোনোটা কোষের জন্য ক্ষতিকারক, যেগুলো পরবর্তীতে অন্য কাজে ব্যবহৃত হয়। এবার আসো, প্রোটোপ্লাজম আবার 3টি অংশ নিয়ে গঠিত: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই 3টি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। এখন আসো, সাইটোপ্লাজমে কি কি রয়েছে? সাইটোমাত্রিকা বা সাইটোসল, আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। এই সাইটোসল হচ্ছে তরল অংশ, সাইটোপ্লাজমের তরল অংশ। আর এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন তোমার অঙ্গাণু রয়েছে: প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউলস, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা একটু ব্যতিক্রম, কোষীয় অঙ্গাণু, অনেকে এটা কোষীয় অঙ্গাণুর মধ্যে ধরে না, কিন্তু এটি সাইটোপ্লাজমের একটি অংশ, অর্থাৎ কোষ গহ্বর সাইটোপ্লাজমের একটি অংশ। এবার আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। এখন দেখো, এই যে উদ্ভিদ কোষ প্রাচীর, এটার গঠন কি কি। তাহলে প্রথমে আমরা কোষ প্রাচীরের সংজ্ঞাটা শিখি। উদ্ভিদ কোষের বাইরে যে জড় আবরণ রয়েছে তাকে কোষ প্রাচীর বলে। আচ্ছা, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ ইউনিক ক্যারেক্টার, অনন্য বৈশিষ্ট্য। এটা উদ্ভিদ কোষেই শুধু পাওয়া যায়, অন্য প্রাণী কোষে পাওয়া যায় না। কোষ প্রাচীর এর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এখন দেখো, এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, কোষ প্রাচীর 3টি স্তর নিয়ে গঠিত: টিকে, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে দেখো, এই যে মাঝখানের যে কালো দাগটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মধ্যপর্দা। তাহলে মধ্যপর্দা হচ্ছে পাশাপাশি 2টি কোষের সাধারণ পর্দা। এই সাধারণ পর্দা বিগলিত হয়ে গেলে কোষ দুটি পৃথক হয়ে যায়। অর্থাৎ এই সাধারণ পর্দাটি যদি তোমার বিগলিত হয়ে যায় তাহলে কি হবে? কোষ দুটি
পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। এখন দেখো এই মধ্যপর্দা কি কি নিয়ে গঠিত? ফ্রাগমোপ্লাস্ট ও পেকটিন নিয়ে এই মধ্যপর্দা গঠিত। ফ্রাগমোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে। আর পেকটিন পাওয়া যায় গলগি বডিতে। এই মধ্যপর্দার মধ্যে পেকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকায় এটি জেলির মতো হয়ে থাকে। এরপরে আসো প্রাথমিক প্রাচীর। এটি এক স্তর বিশিষ্ট। এই যে দেখো মধ্যপর্দার এই পাশে একটা স্তর, এই পাশে একটা স্তর, তাহলে এটা এই কোষের প্রাথমিক প্রাচীর। তাহলে মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট, কিন্তু প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট, এটি মধ্যপর্দার উপরে অবস্থিত। এর পুরুত্ব হলো 1 থেকে 3 মাইক্রোমিটার। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত। এরপরে আসে সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর দেখো যে প্রাথমিক প্রাচীরের পরে যে 3টি স্তর থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এর পুরুত্ব হলো 5 থেকে 10 মাইক্রোমিটার। আর এটি সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত? সেলুলোজ ও লিগনিন দিয়ে এটি গঠিত। তাহলে এই যে এই সেকেন্ডারি প্রাচীর ভাজক কোষ ও অন্যান্য বিপাকীয় কোষে তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর ভাজক কোষ এবং অন্যান্য বিপাকীয় কোষে তৈরি হয় না। কূপ এলাকা দেখো, এই যে কোষ প্রাচীরের কোনো কোনো স্থানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না। এই অঞ্চলকে বলা হয় কূপ এলাকা বা পিট এলাকা। আর এই যে পাশাপাশি দুটি কোষের মুখোমুখি দুটি কূপকে বলা হয় পিট পেয়ার। এখানে তোমরা চিত্রে খেয়াল করো, এইটি এবং এটি, এটা হচ্ছে কি পিট পেয়ার। এরপরে 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসে প্লাজমোডেজমাটা কি? দুটি পাশাপাশি কোষের প্রাচীরের নলাকার সাইটোপ্লাজমিক সংযোগকে প্লাজমোডেজমাটা বলে। এই যে দেখো, এটা হচ্ছে প্লাজমোডেজমাটা, অর্থাৎ এই একটা কোষ, এই একটা কোষ, এই দুটি কোষের মধ্যে যে সাইটোপ্লাজমিক সংযোগটা গঠিত হয়েছে বা রচিত হয়েছে, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এর মাধ্যমে কি করে কোষের মধ্যে, অর্থাৎ পাশের কোষের সাথে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়ে থাকে। এখানে চিত্র আঁকানোর কৌশলটা দেখানো হয়েছে, খেয়াল করো। প্রথমে এই অংশটা একটু এঁকে নিবে, একটা চিত্রই, অর্থাৎ ভাগ করে দেখানো হয়েছে যে কিভাবে আঁকতে হয়। প্রথমে এই মাঝখানের কালো অংশটা আঁকবে, তারপরে এখানে প্রাথমিক প্রাচীরটা দিবে, এই যে প্রাথমিক প্রাচীর সব জায়গায় দিয়ে নেবে। তারপর দেখো যে প্রাথমিক প্রাচীরের উপর এই যে সেকেন্ডারি প্রাচীরটা দিয়ে দেবে, এই পাশে এরকম করে সেকেন্ডারি প্রাচীরটা দিয়ে দিবে। দিয়ে দিলে চিত্রটি হয়ে যাবে। এটা একটু ভালো করে খেয়াল করবে এবং চিত্র প্র্যাকটিস করবে, যেহেতু এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। চিত্র ভালো করে প্র্যাকটিস করলে দেখবে অনেক ভালো নাম্বার পাবে। এখানে দেখো এই যে পিট মেমব্রেন নামে একটি কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে দুটি কূপ এলাকার মাঝামাঝি শুধু মধ্যপর্দা থাকে, তখন এই মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হেমিসেলুলোজে অবস্থিত পলিস্যাকারাইড হচ্ছে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স। জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স। তারপর কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ। এই ক্রস লিঙ্কটা কি? অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে উপাদানগুলো যে যুক্ত করে রাখে, সেটাই হচ্ছে ক্রস লিঙ্ক। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত পলিস্যাকারাইড। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে মাইসেলিস বলে। কোষ প্রাচীরের কাজ নির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, শক্তি ও দৃঢ়তা প্রদান করা,
পানি ও খনিজ লবণ শোষণ এবং পরিবহন করা, কোষকে পরস্পর থেকে পৃথক করা। এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এটি 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে যে কোষ প্রাচীরের কাজ লেখো, তখন এটা এরকম করে লিখতে হবে। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো। একটি ফাইবার বা আঁশ, অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে যে ফাইবার বা আঁশ থাকে তার একটি অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত। একটি মাইক্রোফাইব্রিল 250টি, একটি ম্যাক্রোফাইব্রিল 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত। একটি মাইক্রোফাইব্রিল 20টি মাইসেলি নিয়ে গঠিত। একটি মাইসেলি 100 সেলুলোজ চেইন নিয়ে গঠিত। আর একটি সেলুলোজ চেইন 1000 থেকে 3000 সেলুলোজ দিয়ে গঠিত। 1000 সেলুলোজ চেইন এখানে হবে না, 1000 সেলুলোজ দিয়ে গঠিত। আর একটি সেলুলোজ 10 থেকে 10 এর অধিক, 10 থেকে কয়েক হাজার পর্যন্ত গ্লুকোজ দিয়ে গঠিত একটি সেলুলোজ। প্রোটোপ্লাস্ট কি? কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত কোষের সমুদয় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলে। এটি প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তু নিয়ে গঠিত। এটি প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তু নিয়ে গঠিত। তাহলে প্রোটোপ্লাজম সজীব বস্তু, আর হচ্ছে এর মধ্যে যে নির্জীব বস্তু রয়েছে সেগুলো নিয়ে গঠিত। প্রোটোপ্লাজম কি? কোষের অভ্যন্তরে অবস্থিত স্বচ্ছ জেলির ন্যায় কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। অর্থাৎ এই প্রোটোপ্লাজমটা তাহলে কি হচ্ছে? প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই উপাদানগুলো নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। 1840 সালে পারকিনজে প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণ হলো 70 থেকে 90 ভাগ, শতকরা 70 থেকে 90 ভাগ। এটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়? কারণ প্রোটোপ্লাজমের মধ্যেই কোষের সজীব উপাদানগুলো বিদ্যমান থাকে। এখন যদি সজীব উপাদানগুলো না থাকতো তাহলে তো জীবনের অস্তিত্বই থাকতো না, যার কারণে এটাকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। সাইক্লোসিস কি? সাইক্লোসিস বা আবর্তন বলতে কি বোঝো? কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। এই সাইক্লোসিস বা আবর্তন 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনকে বলা হচ্ছে রোটেশন, অর্থাৎ কোষের মধ্যে অবস্থিত একটি গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের আবর্তনকে বলা হয় একমুখী আবর্তন। এই আবর্তন পাতাঝাজিতে দেখা যায়। পাতাঝাজি উদ্ভিদে এই আবর্তন দেখা যায়। বহুমুখী আবর্তন বা সার্কুলেশন, বহুমুখী আবর্তনকে বলা হচ্ছে কি? সার্কুলেশন। কোষের মধ্যে যদি কয়েকটি গহ্বর থাকে এবং এই কয়েকটি গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের অনিয়মিত আবর্তনকে বলা হয় বহুমুখী আবর্তন। অর্থাৎ একটা যদি ক্লকওয়াইজ ঘুরে আর একটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এটা এরকম ঘুরলে এটি এরকম ঘুরবে। এই দেখো এরকম দুটি গহ্বরকে কেন্দ্র করে এরকম ঘুরছে, দুটা দুদিকে ঘুরছে, তাহলে এটা হচ্ছে বহুমুখী আবর্তন। আর এটা ট্রাডেসক্যানশিয়াতে এই বহুমুখী আবর্তন দেখা যায়। ট্রাডেসক্যানশিয়াতে বহুমুখী আবর্তন দেখা যায়। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবে। আর হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, এই নোটিফিকেশন পাবে, তোমাদের দেখতে সহজ হবে, বারবার লিংক খুঁজতে হবে না। এই জন্য এটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ভিডিও আপলোড করলে, কোনো ভিডিও আপলোড করলে তোমরা সেটার নোটিফিকেশন পাবে এবং তোমরা সাথে সাথে সেটা দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই
ভালো থাকবে, সুস্থ থাকবে।